হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা কিন্তু কোনো মুভি আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি না। আজকে আমরা জানবো নেটফ্লিক্সের একটা সুপারহিট ওয়েব সিরিজ সম্পর্কে, যেটার নাম হচ্ছে দ্য ওমেন অফ ডেথ। তো যাই হোক, এ পর্যন্ত এই সিরিজটার মাত্র একটা সিজনে এসেছে এবং পুরো সিজনে মাত্র 6টা পর্ব রয়েছে। তো 6 পর্বের এই অসাধারণ সিরিজটাকে আমরা 3 পর্ব 2 ভাগে পুরো সিরিজটা এক্সপ্লেন করবো খুবই সংক্ষেপে, এবং আমি তোমাকে নিশ্চিত করতে পারি সিরিজটা তোমার পছন্দ হবে। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, হলিউড যেমন সিনেমার জন্য খুবই বিখ্যাত, সেরকম কিন্তু জার্মানিজরা খুব সম্প্রতি নেটফ্লিক্স সিরিজে ডমিনেট করছে। তো বাড়তি কোনো কথা না বলে সরাসরি আমরা মূল ভিডিওতে যাব। সিনেমার শুরুতে আমরা একটা শেষকৃত্য অনুষ্ঠানের পার্লার দেখতে পাই। বিষয়টাকে কিভাবে সহজভাবে বুঝাই, আমাদের দেশে মারা গেলে যেমন তোমার গোসল টোসল করানো হয়, জানাজা দেওয়া হয়, জানাজা নামাজ পড়ানো হয়, ওই রকম মনে করো জার্মানিতে খ্রিস্টানদেরও একটা অনুষ্ঠান আর কি, মারা গিয়েছে কেউ। তো ওইখানে এনা নামের একটা মহিলাকে আমরা দেখি এবং তার একটা হেল্পার ছিল যার নাম হচ্ছে ইউসুফ রেজা। তো তারা দুজনে মিলে একটা বডি কফিনে ঢোকানোর আগে যা যা করতে হয় সেগুলো রেডি করছিল। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, এনা কিন্তু লাশের সাথে কথা বলতে পারতো, তবে এটা ভৌতিক কিছু নয়। এনা জাস্ট মনে করো নিজের সাথে কথা বলতো, ওর কাছে মনে হতো যে লাশ ওর সাথে কথা বলছে, মানে ওর ভেতরের কথাটাই লাশের সাথে বলতো আর কি। তো একদিনও যে বডিটা রেডি করছিল সেটা ওই কফিন বক্সের চেয়ে কয়েক সেন্টিমিটার লম্বা ছিল, যার জন্য বডিটা ঢোকানো যাচ্ছিল না, মানে লোকটা অনেক বেশি লম্বা ছিল। তো এখন আর কি করার, এনা করে কি ওই লোকটির পা কাটবে যাতে কফিনে ফিট হয়। তবে তার আগে ওই লাশকে জিজ্ঞাসা করে যে আমি কি তোমার পা কাটতে পারি। লাশটা বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তো মারাই গিয়েছি, লম্বা পা দিয়ে আর কি করবো। তো এরপর এনা করে কি পাটা কেটে ওই কফিনে ফিট করে দেয়। আর আমরা জানতে পারি এনার হাজবেন্ডের নাম হচ্ছে মার্ক, সে পেশায় একজন জার্মানিজ পুলিশ। আর এনা তাকে অনেক ভালোবাসে, মার্কও তাকে অনেক ভালোবাসে এবং তাদের দুটো বাচ্চাও রয়েছে। আর এখানে একটা বিষয় লক্ষ্য, এনার যে এই লাশের ফিউনারাল পার্লার, এটা কিন্তু তার নিজের বাড়িতেই। যদি কেউ মারা যাওয়া এলাকায় এনার বাড়িতে লাশ পাঠিয়ে দেয়, এনা ওটাকে মনে করো ঠিক করে কফিনে ঢুকিয়ে তারপর মনে করো ফিউনারালের জন্য ডেলিভারি দিয়ে দেয়। মানে পশ্চিমের মানুষ এত বেশি ব্যস্ত যে এই কাজ করাটারও ওদের সময় নেই। তো যাই হোক, এনা ঘর সংসার সামলায়, নিজের কাজ করে, তারপর আবার বাচ্চাদের স্কুলেও নেয়। আর এখানে আমরা জানতে পারি এনার যে শ্বশুর, এনার হাজবেন্ডের বাবা, সেও ওদের সাথে থাকে। তো এরপর এনার হাজবেন্ড মার্ক রেডি হয়ে যায় পুলিশ স্টেশনে যাওয়ার জন্য। তো এনাও তার হাজবেন্ডকে এগিয়ে দিতে বাইরে আসে, বাট তখনই হঠাৎ করে দ্রুতগামী একটা কালো রেঞ্জ রোভার গাড়ি মার্ককে উড়িয়ে দেয়। তো চোখের সামনে এই দৃশ্য দেখে এনা পুরো স্তব্ধ হয়ে যায়। আর সে ছুটে যায় তার হাজবেন্ড মার্কের কাছে এবং তাকে গিয়ে দেখতে পায় যে মারাত্মক অবস্থা খারাপ। আর যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে সে কিন্তু একটু দূরে গাড়িটা পার্ক করে সবকিছু গাড়িতে বসে দেখছিল। আর একটু পরে সে গাড়ি নিয়ে চলে যায়। আর তারপর মার্ককে হসপিটালে নিয়ে আসা হয়। আর মার্কের সাথে দেখা করার জন্য মার্কের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রিকি আসে, আর পেশায় সেও একজন পুলিশ। তো রিকি তখন বলে আমি তো ভেবেছিলাম তোমরা ছুটিতে রয়েছো, কারণ মার্ক তো অফিসে কালকেই ছুটির জন্য অ্যাপ্লাই করেছে। তেনা তখন বলে মার্ক তো আমাকে এই সম্পর্কে কিছু বলেইনি। আর তখন সেখানে ডক্টর আসে এবং বলে আমরা মার্ককে বাঁচাতে পারিনি, বাট এই ডক্টরের চেহারাটা তোমাদের মনে রাখতে হবে, পরে কাজে লাগবে, এই পর্বে না পরের পর্বে কাজে লাগবে। তো যাই হোক, মার্ক মারা গিয়েছে, এনার হাজবেন্ড মারা গিয়েছে, এটা শুনে সবাই কাঁদতে থাকে। আর নেক্সট দিন মার্কেরই ফিউনারাল করা হয়। তবে এখানে উল্লেখ্য, এনা কিন্তু সবার শেষকৃত অনুষ্ঠান রেডি করলো, নিজের হাজবেন্ডটা কিন্তু রেডি করতে পারে না। তো এই জায়গায় আমরা দেখি সবাই নাকি অনেক সান্ত্বনা দেয়। আর তারপর এনা মার্কের বন্ধু রিকিকে বলে আমাকে দ্রুত ওই গাড়ির খোঁজ দাও। রিকি তখন বলে তুমি টেনশন করো না, আমি ওই গাড়িকে খুঁজে বের করবো, এটা আমার ওয়াদা। আর তখন সেখানে মিস্টার থেলার আসে, আর সে বলে এই জায়গাটাই অনেক খারাপ, এটা নিরাপদ জায়গা নয়, তো এই মিস্টার থেলারকে তোমাদের মনে রাখতে হবে, পরে বুঝতে পারবে কে। তো এনা তখন তার মেয়েকে বলে এই বুড়ো লোকটার মেয়ে নিখোঁজ হওয়ার পর থেকে সেরকম পাগল হয়ে গিয়েছে। আর এই পয়েন্টটাও তোমাদের মনে রাখতে হবে যে মিস্টার থেলার ওই বুড়ো ব্যক্তিটার মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছে। তো যাই হোক, এরপর মার্কের একটা সাথী তার স্মরণে হোটেল একটা মিট আপ রাখে, যেখানে ওই হোটেলের মালিক মিসেস জোহান্সবার্গ এসেছিল। আর এই জোহান্সবার্গের স্বপ্ন হলো এলাকা অনেক বেশি উন্নত হবে এবং এখানে অনেক বেশি টুরিস্ট আসবে, মানে বুঝতে পারছো টুরিস্ট আসলে ওর হোটেলের বিজনেসটাও ভালো হবে। তো এরপর সেখানে ওই হোটেলের কুক আসে, শেফ আসে, আর সেও মার্কের স্ত্রীকে সাহস দেয়। আর তখন রিকি তাদের সবার দিকে দৃষ্টি আকর্ষণ করে এবং বলে মার্ক শুধুমাত্র একজন ভালো যে পুলিশ অফিসার ছিল তা কিন্তু নয়, সে একজন ভালো বন্ধু, একজন ভালো মানুষই ছিল। আর মার্কের একটা ঘটনা আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে চাই। একবার এটিএমে অ্যালার্ম বেজেছিল, তো আমি আর মার্ক যখন সেখানে পৌঁছাই তখন সেখানে আমরা একজন ফিলিস্তিনি লোককে দেখতে পাই যে স্ক্রু ড্রাইভার নিয়ে এটিএম থেকে টাকা চুরি করতে চাচ্ছিল। তো আমাদের দেখে ওই ফিলিস্তিনি ব্যক্তিটা স্ক্রু ড্রাইভারটা ফেলে দেয় আর হাত করা পড়ার জন্য 2 হাতে এগিয়ে দেয়, আর তার চোখে ছিল হচ্ছে পানি। তো আমি তাকে গ্রেপ্তার করতে যাচ্ছিলাম, কিন্তু মার্ক গ্রেপ্তার না করে ফিলিস্তিনি লোকটার সাথে কথা বলতে শুরু করে। আর মার্ক তাকে জিজ্ঞাসা করে তার বর্তমান কি অবস্থা রয়েছে, সে এখানে কিভাবে এসেছে, কি সমস্যা হয়েছে। তো ওই লোকটার খারাপ অবস্থার কথা শুনে মার্ক ওকে আর গ্রেপ্তার করেন এবং উল্টোর বাড়িতে নিয়ে এসে ওর স্ত্রীর হেল্পার হিসেবে চাকরি দিয়ে দিয়েছে। আর ওই মানুষটা আজও পুরো সততার সাথে ওর বাড়িতে চাকরি করছে। তো এখানে মূলত রিকি ইউসুফের কথাই বলছিল। আর এখানে একটা বিষয়ের লক্ষ্য, এই ওয়েব সিরিজে যে ইউসুফ নামে ব্যক্তিটা রয়েছে সে কিন্তু আসলে ফিলিস্তিনি নাগরিক নয়, সে হচ্ছে ইসরায়েলি নাগরিক। তো যাই হোক, এখানে রিকি আরো বলে প্রতিটা অপরাধীর ভেতরে একটা ভালো মানুষ লুকিয়ে থাকে, আর মার্ক ওই ভালো মানুষটাকে দেখতে পেত। তো এরপর তারা মার্কের স্মরণে সবাই এক গ্লাস করে মদ খায়, সিরিয়াসলি ভাই। তো যাই হোক, এরপর এনা যখন সেখান থেকে চলে যেতে থাকে, মার্কের সিনিয়র তাকে বলে মার্কে কিন্তু সরকারের পক্ষ থেকে একটা গান দেওয়া হয়েছিল, পিস্তল দেওয়া হয়েছিল, সেটা কিন্তু আমরা এখনো পাইনি। তো ওই
গানটা কিন্তু অবশ্যই ফেরত দিতে হবে। আর এইদিকে আমরা ইউসুফকে দেখতে পাই যার হাতে একটা রিভলভার ছিল বা গান ছিল, আর সে করে ওই গানটা লুকিয়ে ফেলে। তো এখানে আমাদের মনে একটা সন্দেহ জাগে যে এই ফিলিস্তিনি নাগরিক কি অ্যাকচুয়ালি ভালো। তো যাই হোক, এর কিছুদিন পরে আমরা দেখতে পাই এনা একটা গ্যাস স্টেশনের পাশে একটা স্টোরে গিয়ে কিছু জিনিস নেয়, আর তখন ওর চোখে ওই গ্যাস স্টেশনে লাগানো সিসি ক্যামেরার দিকে চোখ পড়ে। আর তখন সে জিজ্ঞাসা করে এখানে এই কয়েকদিনের মধ্যে কোনো কি পুলিশ অফিসার জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছিল? ওই মহিলা তখন বলে না, কেউ তো আসেনি। মানে বুঝতেই পারছো মার্ক যে মারা গেল এটা ইনভেস্টিগেশন পুলিশ কি শুরু করেছে না করেনি এটাই দেখতে চাচ্ছে আর কি না। কারণ ইনভেস্টিগেশন যদি শুরু হয় আশেপাশে 2-4 কিলোমিটার অবশ্যই অনেক সিসি ক্যামেরা রয়েছে। ওই কালো রেঞ্জ রোভার গাড়িটা কার, কত নাম্বার, কার নামে রেজিস্ট্রেশন, সবই তো বের করা সম্ভব। তো এনা যখন দেখতে পায় যে এখনো পুলিশ ইনভেস্টিগেশন শুরু করেনি, তখন এনা করে কি রেগে পুলিশ স্টেশনে গিয়ে মার্কের সিনিয়রকে বলে আপনারা এখনো তদন্ত শুরু করেননি? গ্যাস স্টেশনে লাগানো সিসিটিভি ক্যামেরা সোজা রোডের দিকে, সেখানে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য কেউ যায়নি কেন? আমি এই কথা গিয়ে কিন্তু মিডিয়াতে বলবো যে আপনারা আপনাদের কাজ করছেন না, আপনাদের কিন্তু আমি দেখে নেব। তো এনা চলে যাওয়ার পর আমরা দেখতে পাই সে এই কথা ফোন করে অন্য একজনকে বলে। তার মানে এখানে সোর্সের মধ্যেই ভূত রয়েছে, মানে পুলিশের মধ্যেই খাপলা রয়েছে। তো এরপর রাতে আমরা দেখি ওই কালো রেঞ্জ রোভারের মালিক, যেটা দিয়ে মার্কের অ্যাক্সিডেন্ট করা হয়েছিল, সেই গাড়িটা ঠিক করার জন্য একটা ওয়ার্কশপে পাঠিয়ে দেয়। তবে এখানে মার্কের ব্যাপারটা অ্যাক্সিডেন্ট ছিল নাকি ইচ্ছাকৃত ছিল এটা কিন্তু আমরা এখনো জানি না। তো যাই হোক, পরের দিন মার্কের বাবা এনার কাছে গিয়ে জিজ্ঞাসা করে তুমি কি করছো? এনা বলে আমি মার্কের গান খুঁজছি, রিভলভার খুঁজছি, জানি না ওটা কোথায়। তো এরপর সে বলে কি তার ছেলের যে ইউনিফর্মটা রয়েছে সেটা ফ্লোরে থেকে তুলে বিছানায় রেখে দেয়। আর এরপর এনা যখন ওই ড্রেসটা চেক করে তখন এনা তার হাজবেন্ডের পকেট থেকে দুটো স্লিপ পায়। একটা ছিল হচ্ছে মিল্ক বারের, অন্যটা ছিল হচ্ছে একটা টোল স্টেশনের। টোল স্টেশন মানে হচ্ছে মনে করে কোনো ব্রিজ উঠবে কোনো একটা এলাকার, সেটার অগ্রিম টোলের টিকিট আর কি। আর এটা দেখে এনার সন্দেহ লাগে যে আমার হাজবেন্ড কই যেতে যাচ্ছিল। আর এরপর আমরা দেখি ইউসুফের কাছে একটা মেকানিকের কল আসে, আর তারপর এনা ওই মেকানিকের সাথে দেখা করতে যায়। তো ওই মেকানিক বলে আপনারা যদি চান তাহলে আমি এই বাইকটা আবার আগের মতো ঠিক করে দেবো, আপনাকে একটা টাকাও দিতে হবে না, বাইকের যে ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে সেখান থেকে টাকা দিয়ে দেবে, আপনি জাস্ট হ্যাঁ বা না বলুন। তো এরপর এনা হ্যাঁ বলে দেয়, বাইকটা ঠিক করতে বলে। আর তারপর সে একটা রেস্টুরেন্টে গিয়ে রিকির সাথে দেখা করে আর জিজ্ঞাসা করে মার্ক কি আমাকে ধোকা দিচ্ছিল, কি কোনো পরকিয়া করছিল? রিকি জিজ্ঞাসা করে তোমার এমন কেন মনে হচ্ছে? এনা তখন বলে আমি ওর পকেট থেকে একটা মিল্ক বারের টিকিট পেয়েছি, কিন্তু ওর তো দুধে অ্যালার্জি রয়েছে, এর সাথে একটা টোল পোস্টেরও টিকিট পেয়েছি। তো রিকি তখন বলে দেখো এটা দ্বারা এটা প্রমাণ হয় না যে ওর কোথাও অ্যাফেয়ার চলছিল, মার্ক তো অন্য কোনো মেয়ের দিকে তাকাতেও না। তো যাই হোক, এরপর এনা যখন বাড়িতে যায় তখন এনার যে শ্বশুর সে তাকে জিজ্ঞাসা করে তোমার ছেলে কোথায়? আর তখন এনা যেতে লাগে যে স্কুল থেকে ছেলেকে আনবে, বাট ততক্ষণে টিম পায়ে হেঁটে বাড়ি চলে এসেছে। আর এর জন্য এনা করে কি তার ছেলের কাছে ক্ষমা চায়, কারণ আজকে সে টেনশনে তার ছেলেকে আনতেই ভুলে গিয়েছিল। আর তখনই সেখানে অন্য একটা ছেলে আসে, আর ওই ছেলেটা বলে আমার নাম অ্যাডাম, আমি আপনার মেয়ে নীলার সাথে একই ক্লাসে পড়ি, আর সে আজকে স্কুলে যায়নি, এজন্য আমি ওর হোমওয়ার্কটা নিয়ে এসেছি। আর তারপর এনা যায় তার মেয়ের কাছে এবং দেখতে পায় যে ও খেলছে। তো মেয়েকে জিজ্ঞাসা করে তুই কি পাগল হয়ে গিয়েছিস, এখানে খেলতে চলে এসেছিস, স্কুলে যাসনি কেন? তো নীলা তখন বলে আমি ওই পাদ্রীদের বাজে ক্লাসে যেতে চাই না। মানে বিষয়টা বুঝিয়ে বলি, আমাদের যেমন হুজুর রয়েছে, ইমাম রয়েছে, আরবি শেখায়, সেরকম মনে করো ওই দেশের পাদ্রীরা ওদের ক্যাথলিক ক্রিশ্চিয়ানিটি শিখায়, কিন্তু ওই ক্লাসেও অ্যাটেন্ড করতে চায় না। তো এখানে নীলা আরো বলে আমি আমার বাবাকে চাই, তা না হলে আমি স্কুলে যাব না। তো এনা তখন নীলাকে বলে লাশ কখনো জীবিত হয় না। আর তখন ওর মেয়ে কাঁদতে শুরু করে। আর তারপর এনা করে কি তার মেয়েকে বোঝাতে থাকে। আর এর পরের দিন এনা করে কি তার হাজবেন্ডের বাইক নিতে যায়, যেটা এখন পুরো চকচকে ঠিক হয়ে গিয়েছে। আর এই বাইকটা মনে করো সেই লেভেলের 1000 সিসির ডুকাটির বাইক। তো ওইটা চালানোর সময় এনার কাছে তার হাজবেন্ডের ফিলিংস আসছিল। আর তারপর একটা ফাঁকা জায়গায় গিয়ে এনা থামে। আর এখানে একটা কথা বলতেই হচ্ছে ভাই, এলাকাটা কি ভাই, ওখানে থাকা না জানি কত সুখের হতে পারে সিরিয়াসলি। তো যাই হোক, এনা ওই ফাঁকা জায়গায় গিয়ে ওর হাজবেন্ডকে স্মরণ করতে থাকে। আর তারপর সে করে কি বাইকে থাকা ব্যাগটা খোলে, যেখানে তার হাজবেন্ডের ফোন পায়। আর ফোন চেক করে সে দেখে ওই ফোনে একটা নাম্বার থেকে 19টা মিস কল এসেছে। আর তারপর এনা যখন ওই নাম্বারে কল করে অপর পাশ থেকে একটা মেয়ের আওয়াজ আসে, বাট ওই মেয়েটি এনার আওয়াজ শুনেই ফোনটা কেটে দেয় এবং ফোনটা সুইচ অফ করে দেয়। বাট এনা ততক্ষণে লোকেশন খুঁজে বের করে এবং সেই জায়গায় যেতে থাকে। আর যেতে যেতে সে একটা জঙ্গলে এসে পৌঁছায়, যেখানে একটা ছোট্ট ঝুপড়ি ঘরের মতো ছিল, অ্যাবন্ডেড একটা ক্যাবিন ছিল আর কি, পরিত্যক্ত একটা কেবিন ছিল আর কি। তো যখন ওই ঘরের মধ্যে উকি দেয় সেখানে কেউ ছিল না, বাট তখনই পেছন থেকে একটা মেয়ে আসে। আর এনা তখন ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে তুমি কি মার্ককে চেনো? কিন্তু মার্কের নাম শুনে ওই মেয়েটা দৌড়াতে শুরু করে। তবে এনা কোনোভাবেই পিছু ছাড়ে না এবং অনেকক্ষণ পর্যন্ত ওর পিছু করে। আর তারপর লাস্ট ওই মেয়েটা ক্লান্ত হয়ে থেমে যায়। আর ওই মেয়েটি এনাকে জিজ্ঞাসা করে তুমি কি চাও? এনা বলে আমি মার্কের স্ত্রী, আমি জানতে চাই আসলে এখানে চলছেটা কি। ওই মেয়েটা বলে মার্ক কেন আসেনি? এনা বলে মার্কের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে একটা গাড়ি ধাক্কা দিয়ে চলে গিয়েছে। তো এখানে ওই মেয়েটি বলে আমার নাম হচ্ছে ডোনজা, আমি ইউক্রেন থেকে এখানে এসেছি, আর মার্কের কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, তাকে খুন করা হয়েছে। তো এনা তখন বলে কি বলছো তুমি, কে খুন করতে পারে? ডোনজা তখন বলে আমি মার্ককে সবকিছু বলেছিলাম আর এই জন্যই তাকে মেরে ফেলা হয়েছে, তুমি আমাকে প্লিজ এ সম্পর্কে কিছু জিজ্ঞাসা করো না, তাহলে তোমাকেও মেরে ফেলা হবে। আর এটা বলে ওই মেয়েটি জোরে জোরে কাঁদতে শুরু করে। আর এখানেই 1 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তো আমরা সবাই ভাবছিলাম যে মার্কের হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা অ্যাক্সিডেন্ট নয়, এর পেছনে বিশাল বড় একটা গ্যাং, বিশাল বড় একটা রহস্য রয়েছে এবং এই পুরো দেশের বড় বড় অনেক লোক হয়তো জড়িত রয়েছে। তো যাই হোক, এরপরে এপিসোড 2 শুরুতে আমাদের অতীতে
নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখি ডোনজা প্রথমবার ইউক্রেন থেকে এখানে এসেছে, যুদ্ধ হয়েছে বলে আর কি ওই দেশ ছেড়ে জার্মানিতে এসেছে, আর ওর সাথে আরো দুটা মেয়ে রয়েছে একই গাড়িতে। তো ওখানে একটা লোককে আমরা দেখতে পাই, সে করে ওই তিনটা মেয়েকে পানি খেতে দেয়, আর পানি খেয়েই তিনটা মেয়ে অজ্ঞান হয়ে যায়। আর তারপর যখন ডোনজার জ্ঞান ফিরে আসে, সে দেখতে পায় সেখানে আলাদা আলাদা কিছু লোক রয়েছে যারা পশুর মুখোশ পরে সেখানে রয়েছে, এবং তারা সেখানে মেয়েদের সাথে ক্যানিবাল সেক্স করছে। মানে মেয়েদের এইভাবে অজ্ঞান করে নিয়ে এসে, ক্যানিবাল সেক্স মানে কি বুঝাবো আমি, মানে অনেক ইনসেক্ট রয়েছে বা পোকা রয়েছে যেগুলো মনে করো যখন সেক্স করে আরেকটা পোকাকে একবারে মেরেই ফেলে, সেই ধরনের একটা কিছু আর কি। মানে ওই মেয়েগুলোকে ডাইরেক্ট সেক্স করে মেরে ফেলছে, মানে অনলি ধর্ষণের চেয়ে অনেক বড় একটা কিছু, এবং ওদেরকে কেটে টুকরো টুকরো করছে। তো এই দৃশ্য দেখে ড্রোনজার তাত্তা উড়ে যায়, আর ও করে কি হাত ছাড়িয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর পালিয়ে সে একটা টোল প্লাজার কাছে আসে, আর সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তারপর কাহিনী আসে বর্তমানে, আর ড্রোনজা সেখানে যে পশুর মুখোশগুলো দেখেছিল সেগুলো সকল স্ক্রেচ বানিয়ে এনাকে দেয়। আর তখন এনা জিজ্ঞাসা করে, তুমি এগুলো কি মার্ককে বলেছিলে? ড্রোনজা বলে হ্যাঁ, এবং সে আমাকে হেল্প করার প্রমিসও করেছিল। তো এনা তখন জিজ্ঞাসা করে, তাহলে আমার হাজবেন্ড মার্ক তোমাকে পুলিশ স্টেশনে কেন নিয়ে যায়নি? ড্রোনজা তখন বলে, কারণ মার্ক হয়তো ভেবেছিল আমি যদি সেখানে যাই সেই লোকগুলো হয়তো আমাকে খুঁজে বের করতে পারে, কারণ এই লোকগুলো হয়তো এই এলাকারই। আর এনা তখন বলে, সত্যি তোমার সাথে যা হয়েছে সেগুলো অনেক ভয়ানক ছিল। তো এরপর এনা করে কি ড্রোনজাকে তার বাড়িতে নিয়ে আসে, কিন্তু এটা দেখে তার বাচ্চারা অনেক রেগে যায়। আর তারপরে মার্কের বাবা এসে ওই ব্যাপারে জিজ্ঞাসা করে যে মেয়েটাকে কেন নিয়ে এসেছো, কে এই মেয়েটা? এনা তখন বলে, এই মেয়েটা আমার বান্ধবী, ও বিপদে রয়েছে জন্য ওকে নিয়ে এসেছি, কিছুদিন আমাদের সাথেই থাকবে, এরপর ও তার কাজে চলে যাবে। আর এরপর আমরা দেখি এনা যখন একটা লাশকে রেডি করছিল, সেই লাশের সাথে কথা বলতে থাকে এবং জিজ্ঞাসা করে, মার্ক আমাকে এসব আগে কেন বলেনি? লাশ তখন বলে, না, তার কাছে সময় ছিল না, আর এর সাথে ওর কাছে হয়তো কোনো প্রমাণও ছিল না। মানে বিষয়টা বুঝিয়ে বলি লাশ কিভাবে কথা বলছে। মনে করো এনা নিজেই কথা বলছে আর ওর মন ওটার উত্তর দিচ্ছে। তো এরপরে এনা আবারও জিজ্ঞাসা করে, যদি আমি সকল প্রমাণ পুলিশ স্টেশনে নিয়ে যাই তাহলে কি হবে? আর লাশ তখন বলে, তুমি যদি পুলিশ স্টেশনে নিয়ে যাও, ওই পুলিশ স্টেশনের কেউ যদি মার্কের খুনি হয়ে থাকে তাহলে কি করবে? আর তারপর লাশ বলে, আমার মনে হয় ওখানে 4 জন ছিল, আর একজন পোলারয়েড ক্যামেরাতে ছবিও তুলেছিল, যাও ওর খোঁজ নাও, আর যদি কোনো পোক্ত প্রমাণ পেয়ে যাও তাহলে সোজা পুলিশ স্টেশনে চলে যাও। আর এই পোলারয়েডের কথা বা কয়জন মানুষ ছিল এই সবকিছু কিন্তু ওই লাশ বলেনি, এগুলো ওই ডোনজাই বলেছে আর কি। তো যাই হোক, এরপর আমাদের এনা করে কি একটা ইলেকট্রিক শপে যায়, আর সেখানে গিয়ে শপকিপারকে পোলারয়েড ক্যামেরার সম্পর্কে জিজ্ঞাসা করে। পোলারয়েড ক্যামেরা বলতে মূলত বোঝায় হচ্ছে যেসব ক্যামেরা ছবি তুলে ইনস্ট্যান্টলি ওই ছবিটা প্রিন্ট করে দিতে পারে, নর্মালি এটাই বোঝায় আর কি। এবং এটা অনেক আগের টাইপের একটা ক্যামেরা আর কি, নর্মালি এখন সব ডিজিটাল ক্যামেরা বা ডিএসএলআর ইউজ হয়। তো ওই শপকিপার তখন বলে যে এই ধরনের ক্যামেরা তো এখন সচরাচর ইউজ হয় না, তবে বড় কোনো আর্টিস্ট বা ফটোগ্রাফারের কাছে এই পোলারয়েড ক্যামেরা থাকতে পারে। তো এনা তখন জিজ্ঞাসা করে আমাদের এই শহরে এরকম কোনো আর্টিস্ট আছে কিনা। শপকিপার তখন বলে একটা আর্ট গ্যালারি আছে ঠিকই, কিন্তু সেখানে আছে কিনা ওরকম পোলারয়েড ফটোগ্রাফার আমি শিওর নই, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। তো পরের সিনে আমরা একটা স্কুলে কিছু ছেলেদেরকে দেখতে পাই যারা এনার মেয়ের সামনে এনার হাজবেন্ড মার্ককে নিয়ে, আর নেলার বাবা কিনে অনেক মজা করছিল, টিটকারি মারছিল। তো এটা দেখে এনার ছেলে রেগে যায় এবং ওই ছেলেদের সাথে মারামারি করতে শুরু করে, আর ওদের লড়াই ছাড়ানোর সময় ফাদার মাঝখানে চলে আসে, কিন্তু ভুলবশত এনার মেয়ের হাতের টানে ফাদারের শার্টে ছিঁড়ে যায়। তো এর কিছুক্ষণ পরে এনা সেখানে আসে, আর সে তার মেয়ের এই আচরণের জন্য প্রিন্সিপালের কাছে ক্ষমাও চায়। আর ওই সময় ফাদারও সেখানে ছিল, পাদ্রিও সেখানে ছিল। আর তখন এনার চোখ যায় ফাদারের বাহুতে বানানো একটা চিহ্নের দিকে, কিন্তু এটাকে সে তেমন গুরুত্ব দেয় না, বাট আমরা এটা মনে রাখবো। আর এদিকে প্রিন্সিপাল বলে, আপনার মেয়ে তো অনেক কম ক্লাসে অ্যাটেন্ড করে, পড়ালেখা খুব একটা ভালো না, বিশেষ করে ফাদারের ক্লাস তো একটাও করেনি। তো ফাদার তখন বলে ওঠে, এটা হতে পারে সৃষ্টিকর্তার উপর ওর ভরসা কম, এর জন্য। নেলা তখন উল্টো ফাদারকে বলে, লেকচারটা বন্ধ করো। আর এরপর এনা বাইরে গিয়ে তার মেয়েকে অনেক বকে। আর তারপর সন্ধ্যায় তারা সবাই যায় হচ্ছে রিকির বাড়িতে। তো খাওয়ার সময় নেলা রিকিকে জিজ্ঞাসা করে, তুমি কি এখনো ওই গাড়ি বা ওই ড্রাবের সম্পর্কে কোনো খোঁজ পাওনি? রিকি বলে, না, আমি 12টার বেশি রেঞ্জ রোভার গাড়ি চেক করেছি, কিন্তু এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি। আর তারপর রিকি একা এনাকে জিজ্ঞাসা করে, আমি শুনেছি তুমি নাকি অনেক মানুষকে এই ব্যাপারটা নিয়ে জিজ্ঞাসাবাদ করছো, তুমি এটা ছেড়ে দাও, আমাদের কাজ আমরা করছি। আর তখনই সেখানে রিকির স্ত্রী চলে আসে, আর সে এনাকে মোটেও পছন্দ করতো না, সে সন্দেহ করতো এনাকে। তার সন্দেহ হতো যে এনার সাথে হয়তো তার হাজবেন্ডের কিছু চলছে, তার উপর আবার এনার এখন হাজবেন্ডও নেই। তো যাই হোক, এর পরের দিন সকালে মার্কের বাবা ময়লা কাপড় একত্র করছিল, আর তখন সে ডোনজার রুম থেকে একটা হসপিটালের টি শার্ট পায়, মানে হসপিটালে থাকলে রোগীদের যে টি শার্ট গুলো পরানো হয় সেই টি শার্ট পায়। তো ওই টি শার্টটা নিয়ে সে এনার কাছে আসে এবং বলে, এই মেয়েটা তো মনে হয় আমাদের মিথ্যা বলেছে, ও হয় কোনো পাগল নয়তো পলাতক, ওর জন্য কিন্তু আমরা বিপদে পড়তে পারি, এই দেখো অমুক হসপিটাল থেকে ও এসেছে পালিয়ে। তো এনা তখন বলে, সত্যি বলতে ও নিজে খুব বিপদে রয়েছে। আর এরপর এনা যায় হচ্ছে ডোনজার রুমে এবং ওর একটা ছবি তুলে রাখে, কারণ ওর তো কোনো ছবি এনার কাছে নেই, বাই চান্স যদি একটা দুর্ঘটনা ঘটায় অন্তত ছবি দিয়ে তো খোঁজা যাবে। কিন্তু ফটোর আওয়াজ শুনে ডোনজা উঠে যায়। আর তখন এনা উল্টো জিজ্ঞাসা করে, তুমি হসপিটালে কেন গিয়েছিলে? ডোনজা তখন বলে, তোমার হাজবেন্ড মার্কি আমাকে সেখানে নিয়ে গিয়েছিল, আর মার্ক আমাকে বলেছিল আমি এক রাত সেখানে থেকে তারপর যেন ওখান থেকে পালিয়ে যাই, আর তারপর আমি সেই হসপিটাল থেকে পালিয়ে ওই জঙ্গলের মধ্যে কেবিনে যাই, আর তারপর তোমার সাথে আমার দেখা হয়। তো এরপর এনা বলে, আমি বুঝতে পারছি না তোমাকে কি আমি বিশ্বাস করবো নাকি কি করবো, আমার মাথায় খেলছে না। তো এরপর এনা করে কি সরাসরি হসপিটালে যায়, আর তারপর রিসেপশনে গিয়ে ডোনজার ছবি দেখে জিজ্ঞাসা করে এই মেয়েটি কখনো কি হসপিটালে এসেছিল কিনা। রিসেপশনিস্ট ডাইরেক্ট মানা করে দেয়, কিন্তু তখন
তখন এনা পেছনে একটা নার্সকে দেখতে পায়, আর ওই নার্সটা এনাকে দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। আর এরপর ছুটির সময় এনা করে ওই নার্সের সাথে দেখা করে, আর ওই নার্সকে বলে, দেখো আমি তোমাকে আমার স্বামীর শেষকৃত্য অনুষ্ঠানে দেখেছিলাম, আমার হাজবেন্ডের সাথে তোমার কি পরিচয় ছিল? ওই নার্স তখন বলে, তোমার স্বামী মার্ক আমাকে আমার বয়ফ্রেন্ডের হাত থেকে বাঁচিয়েছিল, আর তারপর থেকে আমি তার প্রতি চিরকৃতজ্ঞ। তো এরপর এনা করে কি ডোনজার ব্যাপারে জিজ্ঞাসা করে, আর তখন ওই নার্স বলে, হ্যাঁ তোমার হাজবেন্ড মার্ক একটা মেয়েকে নিয়ে এখানে এসেছিল, আর আমি এরপর জানিও না ওই মেয়েটি কখন এখান থেকে চলে গিয়েছে। তবে যখন ওই মেয়েটিকে এখানে নিয়ে আসা হয়েছিল মেয়েটি অনেক ভয়ে ছিল, আমি তার সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু সে আমার সাথে একদমই কথা বলেনি, আর মার্ক স্পেশালি ওই মেয়েটাকে আমার কাছে নিয়ে এসেছিল, হসপিটালে নয়। তো এই জন্য প্লিজ এই কথাটা কাউকে বলো না, তা না হলে আমার চাকরি চলে যাবে। তো যাই হোক এরপর এনা করে ওই টোল গেটে যায়, আর টোল গেটে যে রিসিপ্টটা মার্কের পকেট থেকে পাওয়া গিয়েছিল সেখানে থাকা ওই লোকটাকে ডোনজার ছবি দেখায়, আর জিজ্ঞাসা করে আমি এর ব্যাপারে ইনফরমেশন চাই। তো ওই লোকটি তখন বলে, এই মেয়েকে তো আমি কখনো দেখিনি, আর এখান থেকে কত মানুষই তো যাতায়াত করে। তো এরা তখন ওই লোকটিকে বলে সিসিটিভি দেখাতে, বাট ওই লোকটি তখন বলে, দেখো একটা মেয়ে এসেছিল অর্ধনগ্ন পোশাকে ছিল, আর তাকে পুলিশ এসে নিয়ে গিয়েছে। তো এনা তখন বলে, যে পুলিশ এখানে নিতে এসেছিল তুমি কি তাদের কথা শুনেছো? ওই লোকটা তখন বলে, দেখো আমি আমার নিজের কাজ করবো, তোমার এই ফালতু প্রশ্ন উত্তর দেওয়ার আমার সময় নেই, তুমি এখান থেকে চলে যাও। তো এরপর এনা সেখান থেকে চলে যায়, কিন্তু এনা চলে যেতে ওই লোকটি করে কি তার অফিসে গিয়ে সেই রাতের সকল ফুটেজ ডিলিট করে দেয়। মানে বুঝতেই পারছো কেসটা যত নর্মাল মনে হচ্ছে এত নর্মাল কেস নয়। আর অন্যদিকে ডোনজা করে কি এনার বাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে বাইরে গিয়ে এনার গাড়িতে বসেই চুরি করার চেষ্টা করে, মানে পালাবে। বাট তখনই সেখানে ইউসুফ চলে আসে এবং এনাকে ধরে ফেলে, আর তারপর সেখানে মার্কের বাবা আসে আর তাকে ভেতরে যেতে বলে। আর অন্যদিকে এনা একটা আর্ট গ্যালারিতে যায়, যেখানে ওই আর্ট গ্যালারির মালিককে জিজ্ঞাসা করে, আপনারা কি পোলারয়েড ফটোগ্রাফার কেউ সুযোগ দেন? তখন ওই মালিক বলে, দেখো এই এলাকাতে শুধুমাত্র একজন এরকম ফটোগ্রাফার রয়েছে, তার নাম হচ্ছে অ্যাডউইন, আর পাশেই তার স্টুডিও রয়েছে এবং তার কাছে তুমি কম দামি থেকে যত বড় ধরনের ক্যামেরা রয়েছে সকল ক্যামেরা ছবি তুলতে পারবে। তো এই কথা আমরা যেটা বুঝতে পারি, ধরো আজ থেকে 100 বছর আগে যে ক্যামেরা দিয়ে ছবি তোলা হতো সেটার এক ধরনের কোয়ালিটি আসে, 50 বছরের আগেরটার একরকম কোয়ালিটি আসবে, আর বর্তমানগুলো তো মডার্ন। তো ওদের দেশে একটা শখ থাকে যে ওর ক্লাসিক ছবি উঠবে, এই ধরনের একটা কিছু। তো যাই হোক এরপরে এনা বাইরে গিয়ে অ্যাডউইনের ছবি বের করে, আর এরপর এনা বাড়ি ফিরে জানতে পারে যে ডোনজা চুরি করে পালানোর চেষ্টা করেছিল। তো এরপর এনা যায় হচ্ছে ডোনজার রুমে, তো ডোনজা তখন ওকে সরি বলে, আর তারপরে এনা ডোনজাকে অ্যাডউইনের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি ওকে চিনো? ডোনজা তখন বলে, এই লোকটাই তো আমাকে নিতে এসেছিল, আর সে অনেক বড় একটা গাড়ি করে আমাকে নিয়ে গিয়েছিল। বিষয়টা বুঝিয়ে বলি, ডোনজাকে যে রেপ করার জন্য নিয়ে গিয়েছিল তার আগে এই অ্যাডউইনই ডোনজাকে নিয়ে গিয়েছিল। তো ডোনজা এখানে বলে, ওদের খুঁজতে যেও না, ওরা কিন্তু ডেঞ্জারাস মানুষ, ওরা কিন্তু পুরো একটা গ্যাং। তবে এই কথা শুনে এনা তো ভয় পায় না, উল্টো লকার থেকে একটা শটগান বের করে, আর তারপর সে অ্যাডউইনকে কল করে এবং অ্যাডউইনের কাজের অনেক প্রশংসা করে এবং তারপর বলে যে আমার কিছু প্রাইভেট ফটোশুট করতে হবে। তো অ্যাডউইন বলে, কাল সকালে চলে এসো না, কারণ আমি কিছুদিনের জন্য জার্মানির বাইরে যাচ্ছি। তো পরের দিন আমরা দেখতে পাই এনা করে কি অ্যাডউইনের স্টুডিওতে চলে যায়, আর সে অ্যাডউইনকে প্রথমবারের মতো দেখে, আর অ্যাডউইন তো এনাকে ভেতরে যেতে বলে। তো এখানে এনা জানতে পারে যে অ্যাডউইন সেই হোটেল মালিক মিসেস জন্সবার্গের ছেলে, আর ওই সময় সে তার মায়ের সাথে কথা বলছিল মোবাইলে। তো এরপর এনা করে কি তার পার্স থেকে মোবাইলটা বের করে এবং রেকর্ডিং অন করে, যাতে ওদের মধ্যে যে কথাগুলো হবে সব রেকর্ড করা যায়। আর তখন অ্যাডউইন সেখানে চলে আসে, আর এনা অ্যাডউইনের কাজের অনেক প্রশংসা করতে থাকে, আর অ্যাডউইন প্রশংসা করতে থাকে এনার ফিগার নিয়ে। তো যাই হোক এরপর অ্যাডউইন এনাকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার কাপড় চোপড় নিয়ে এসেছো যেটা পরে ছবি তুলবে? এনা বলে, হ্যাঁ আমি নিয়ে এসেছি। তো এরপর অ্যাডউইন কাপড় চেঞ্জ করার জায়গা দেখিয়ে দেয়। তো এরপর যখন এনা কাপড় চেঞ্জ করছিল তখনই হঠাৎ করে অ্যাডউইন সেখানে যায় এবং ছবি তোলা শুরু করে দেয়। আর এনাও মনে করো অ্যাডউইনকে খুশি করার জন্য একের পর এক পোজ দিতে থাকে, অ্যাডউইনও একের পর এক ছবি তুলতে থাকে। তো যাই হোক এরপর এনা বলে, আমি তোমাকে আমার একটা ফ্যান্টাসির কথা বলতে পারি। আমার খুব শখ, আমার কখনো কখনো মনে হয় পশুর মুখোশ পরা মানুষগুলো আমাকে আশ্রে আশ্রে আদর করছে। মানে বিষয়টা বুঝতেই পারছো, কথা বের করতে যাচ্ছে না। তো এটা শুনে অ্যাডউইন বলে, আমি জানি না তুমি কোন ব্যাপারে কথা বলছো, বাট আমি ওই টাইপ মানুষ নই, ওই সেক্সুয়াল ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। বাট এনা তখন বলে, তুমি কি জানো আমার কাছে একটা মেয়ে রয়েছে যার নাম হচ্ছে ডোনজা, আর সে তো তোমাকে চিনে ফেলেছে। আর এই কথা শুনে অ্যাডউইন ভয় পেয়ে যায় এবং বলে, এরকম কোনো মেয়েকে আমি চিনি না। আর এই কথা বলেই সে করে কি এনার উপর আক্রমণ করে দেয়, আর বলে, তুই জানিস না তুই কাদের সাথে পাঙ্গা নিচ্ছিস। আর এরপর সে এনাকে অনেক মারে, আর তখন এনার হাতের কাছে একটা স্ট্যাচু চলে আসে, আর সেটা দিয়ে সে অ্যাডউইনের মাথায় আঘাত করে। আর তারপরে অ্যাডউইনকে কারেন্ট দিয়ে শক দেয় এবং জিজ্ঞাসা করে, বল আমার স্বামীকে কে মেরেছে আর কেন তাকে মারা হয়েছে। আর এখানেই এই দ্বিতীয় এপিসোডটা শেষ হয়ে যায়। আর এরপর 3 নম্বর এপিসোড যখন শুরু হয় আমরা দেখতে পাই এনা কিন্তু অ্যাডউইনকে একটু বেশি কারেন্টের শক দিয়ে ফেলেছিল, আর এই কারণে অ্যাডউইন অজ্ঞান হয়ে যায়। আর তারপর এনা করে কি ওর গাড়ির ভেতরে যে কফিন ছিল সেই কফিনের মধ্যে ঢুকিয়ে অ্যাডউইনকে ওর বাড়ির দিকে নিয়ে যেতে থাকে। বাট রাস্তায় অ্যাডউইন জাগনা হয়ে যায় এবং মনে করো অনেক চিৎকার করতে থাকে, বলতে থাকে আমাকে ছেড়ে দাও। বাট এনা তখন মিউজিকের পাওয়ার আরো বাড়িয়ে দেয়, কিন্তু তারপরে যখন অ্যাডউইন আরো বেশি শব্দ করতে থাকে তখন এনা করে কি গাড়ি থামিয়ে অ্যাডউইনকে আবারও ইচ্ছা মতো শক দেয় এবং আবারও অজ্ঞান করে ফেলে। আর তারপরে এনা নিয়ে আসা হচ্ছে ওর পার্লারে, আই মিন লাশের পার্লারে। তো যাই হোক এরপর রাতে সবার ডিনার দিয়ে ফ্রি হয়ে এনা তার পার্লারে আবারও আসে এবং এরপর যখন অ্যাডউইনকে চেক করে দেখতে পায় অ্যাডউইন চিরতরে সাফারি কিরকিরা হয়ে গিয়েছে, মানে মারা গিয়েছে। এবং তারপর এনা অনেক জ্ঞান ফেরার চেষ্টা করে বাট ব্যর্থ হয়। আর এরপর এনা করে কি অ্যাডউইনের পকেট থেকে সকল জিনিসপত্র বের করে এবং ওর ফোন আনলক করার চেষ্টা করে। আর ফোন আনলকটা করে হচ্ছে অ্যাডউইনের ফেস লক দিয়ে।
আর তারপর ফ্রিজ লাইট অফ করে দেয় যাতে ফোন ইচ্ছা মতো ব্যবহার করতে পারে এটা। তো এখন এনার সবচেয়ে বড় চিন্তা ছিল এই বডিটা কিভাবে কি করবে। তো এরপর এনা করে কি বডিটাকে টুকরো টুকরো করে এবং আলাদা আলাদা পার্টস করে ওর বাড়িতে যেসব লাশ আসে কবর দেওয়ার জন্য রেডি করার উদ্দেশ্যে সেই লাশের নিচে এই টুকরো টুকরো বডিটা বিছিয়ে দেয়। আর এরপর দিন সকালে সে চা নিয়ে যায় হচ্ছে ডোনজার কাছে। আর ডোনজাকে জিজ্ঞাসা করে তুমি জার্মানিতে কি জন্য এসেছো। তো ডোনজা তখন বলে আমার দেশে যুদ্ধ চলছে আর এই কারণে এখানে কাজ করে আমি কিছু টাকা আয় করতে চেয়েছিলাম। আর তারপর সে করে কি ডোনজাকে ওই ছবিটা দেখায় আর জিজ্ঞাসা করে ওই লোকগুলোর শরীরে কি এরকম চিহ্ন ছিল। ডোনজা তখন বলে তুমি কি এখন এটা নিয়ে পড়ে রয়েছো, প্লিজ এসব বন্ধ করো, তা না হলে তুমিও মারা পড়বে আমরা সবাই মারা পড়বো। কিন্তু কিছুক্ষণ পরে এনা যখন একা বসেছিল তখন ওর স্বামীর কথা মনে পড়তে থাকে। আর তারপরও করে ওই মুখোশগুলো ড্রয়িং বের করে সেগুলোর মধ্যে থেকে একটা ড্রয়িং ছিঁড়ে ফেলে, মানে ওর কাছে মনে হয় একটা কেউ মেরে ফেলেছে। কিন্তু তখন ওর মনে পড়ে এডউইন যে ক্যামেরা দিয়ে এনার ছবি তুলেছিল সেগুলো তো সেখানে রয়ে গিয়েছে। তো দ্রুত করে গাড়ি নিয়ে বের হয়ে সেই এডউইনের স্টুডিওতে যেতে লাগে ক্যামেরা নিতে। আর তারপর লুকিয়ে লুকিয়ে স্টুডিওতে ঢুকে এবং ক্যামেরাটি পেয়েও যায়। কিন্তু তখন সেখানে এডউইনের মাও চলে আসে আর এডউইনের মায়ের আওয়াজ শুনে করে কি লুকিয়ে পড়ে। আর মা চলে যাওয়ার পরে সে ক্যামেরাটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর এরপর দুপুরে যখন ওই কফিনের ডেলিভারি নিতে আসে, তো এরপর যখন কফিনটা গাড়িতে তোলা হবে তখন ড্রাইভার বলে এটা এত ভারী কেন, মানে একটা মানুষের ওজন কতখানি হবে এটা তো বোঝা যায়, বাট এই কফিনে তো দুটো মানুষের লাশ। তো ড্রাইভার বলে আমি কিন্তু এটার জন্য এক্সট্রা টাকা নেবো, কিন্তু এখানে এনা বাড়তি কথা বাড়ায় না, বলে টাকা দিয়ে দাও। তো যাই হোক এরপর সে যখন বাড়িতে যায় তখন ডোনজা বলে আমি একটা জিনিস খেয়াল করেছি, একটা গ্রে কালারের কার দুদিন ধরে এই বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, প্রায় আসছে। তো এনা তখন বলে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে প্রায়শই এমন গাড়ি এসে দাঁড়িয়ে থাকে। আর এরপর ডোনজা আবারও এনাকে জিজ্ঞাসা করে তুমি কি ওই কালো গাড়িটার কোনো খবর পেয়েছো। এনা তখন বলে না আমি এখনো পাইনি, তবে তুমি টেনশন করো না, তুমি এখানে সেফ রয়েছো। আর এরপর এনা করে ওই ক্যামেরাটা তার ল্যাপটপের সাথে কানেক্ট করে এবং সেখানে থাকা যত ফটো ছিল সেগুলো ডিলিট করতে থাকে। তবে তাছাড়া ওই ক্যামেরাতে আরো কিছু ফোল্ডার ছিল। আর তখন সে ওই ক্যামেরার মধ্যে পাদ্রির ছবি পায়, মানে ফাদারের ছবি পায়, খাঁটি বাংলায় ক্রিশ্চিয়ান হুজুরের ছবি পায় আর কি। আর এরপর সে করে ওই ফটোটার প্রিন্ট বের করে আর ডোনজাকে দেখায় এবং বলে তুমি কে কে চিনতে পারো। ডোনজা তখন বলে আমি যাই না, তারা তো সবাই মাস্ক পরেছিল। তো এনা তখন বলে তুমি কি ভয়েস শুনলে চিনতে পারবে। ডোনজা বলে হয়তো চেষ্টা করে দেখতে পারি। তো এরপর এনা করে কি ফাদারের কাছে কল করে লাউড দিয়ে এবং বলে আমার মেয়ে ওই দিন যা করেছে তার জন্য আমি খুবই ক্ষমা প্রার্থী, আমি আর আমার মেয়ে আপনার কাছে ক্ষমা চাইতে আসতে চাই। তো ফাদার তখন বলে না এটার কোনো প্রয়োজন নেই, আমি তো কবে সব ভুলে গিয়েছি। আর এই আওয়াজ শুনে ডোনজা চিনতে পারে এবং বলে এই লোকটা হয়তো খরগোশের মুখোশ পরেছিল। তো এনা এখানে কনফার্ম হয়ে যায় ওই চারজনের দ্বিতীয় জন হচ্ছে এই ফাদার, মানে মুখোশের আড়ালে খুব ভয়ঙ্কর একটা ব্যক্তি। তো এরপর এনা করে কি তার মেয়েকে ফাদারের কাছে নিয়ে যায় যাতে খারাপ আচরণের জন্য ক্ষমা চাইতে পারে। তো ফাদার তখন বলে দেখো স্বীকার করার জন্য আসো তাহলে সকল পাপ ধুয়ে যাবে। তো এনা তখন জিজ্ঞাসা করে সত্যি ফাদার পাপ স্বীকার করলে সকল পাপই কি ধুয়ে যাবে। ফাদার বলে হ্যাঁ, আমাদের এই খ্রিস্টান ধর্ম তৈরি হয়েছে ক্ষমার সিদ্ধান্তের উপর ভিত্তি করে। আর এনা তখন বলে কিন্তু আমি আমার স্বামীকে তো কখনোই খুন করবো না, যদি জিসাসও ক্ষমা করে আমি তো ক্ষমা করবো না, তাহলে কেউ ক্ষমা পাবে। তো যাই হোক এটার উত্তর ফাদার দিতে পারে না, উল্টো ভরকে যায়। আর এরপরে এনা করে কি এডউইনের গাড়ির চাবি নিয়ে চার্জের সামনে গাড়ি পার্কটা করে রাখে। তো সকালে যখন ফাদার চার্জ থেকে বাইরে আসে তখন সে এডউইনের গাড়ি দেখে অবাক হয়ে যায়। আর সে এডউইনকে মেসেজ করে বলে এডউইন এসব কি। আর এনা এই মেসেজটার জবাব দেয়, কারণ এডউইনের মোবাইল তো এখন এনার কাছে। তো এনা অ্যান্সার দেয় বাকিদের জিজ্ঞাসা করো। এটা কেন বলেছে বুঝতেই পারছে, যাতে ট্র্যাক করতে পারে এনা যে কে কে এই ফাদারের সাথে জড়িত। তো এরপর রাতে এনা চার্জ বন্ধ হওয়ার সময় চার্জে গিয়ে লুকিয়ে পড়ে। আর তখন পাদ্রির একটা সাথী আসে আর সে ফাদারকে বলে যদি এডউইন এখানে চলে আসে তারপরেও কিন্তু আমাকে কল করবে না। আর তারপর সে চলে যায়। তো পরের দিন দুপুরে এনা আবার চার্জে আসে আর ফাদারকে বলে আমি স্বীকার করতে এসেছি, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি। ফাদার বলে এখন সময় তো শেষ, তুমি কাল এসো। এনা তখন অনেক রিকোয়েস্ট করে আর তখন ফাদার এনাকে ভেতরে ডাকে। তো নিজের পাপ কনফিউজ বা স্বীকার করার সময় এনা বলে আমি একজনকে মেরে ফেলেছি ফাদার। ফাদার তখন বলে এই কথা তুমি আমাকে না বলে পুলিশকে বললে বেশি ভালো হবে। কিন্তু এনা তখন জিজ্ঞাসা করে আপনি না বললেন যে পাপ স্বীকার করলেই সব ক্ষমা হয়ে যায়, তাহলে এটা আমি কেন পুলিশে বলতে যাব। তবে আমি করতে পারি, আপনি যদি স্বীকার করেন যে আপনি যুবতী মেয়েদেরকে ধরে ধরে তাদেরকে ধর্ষণ করে তারপর গলা কেটে ফেলেন। আর এই কথা বলে সে ফাদারকে শব্দ অজ্ঞান করে আর কিছুক্ষণ পর সে ফাদারকে চেয়ারে বেঁধে তারপর জ্ঞান ফেরায় আর বলে স্বীকার কর। আর এর সাথে এনা এটাও বলে আমি তোর সকল সাথীদেরকে চিনি, তোরা সবাই মুখোশের আড়ালে পাক্কা শয়তান, কিন্তু আমাকে শুধুমাত্র এটা বল তোদের সাথীদের মধ্যে কে আমার স্বামীকে মেরেছে। তো ফাদার তখন বলে আমি তো বুঝতেই পারছি না তুমি কোন বিষয়ে কথা বলছো। তো এনা তখন চিৎকার করে বলে মার্ক আমার জীবনের সবকিছু ছিল, আমার হাজবেন্ড আমার সবকিছু ছিল, তাকে তোরা আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। ফাদার তখন বলে জাহান্নামে যা। আর তখন এনার রাগ কন্ট্রোল করতে পারে না এবং সে করে কি ফাদারের উপর গ্যাসোলিন ছিটিয়ে তার গায়ে আগুন লাগিয়ে দেয়। আর এরপর সেখান থেকে সোজা যায় হচ্ছে মদের বাড়ি। আর সেখানে গিয়ে তার রিকির সাথে দেখা হয় আর রিকি বলে আমি ভাবিনি তোমাকে এই টাইমে এখানে দেখতে পাবো। তো কিছুক্ষণ পরে দেখা যায় তারা দুজনেই মারাত্মক মাতাল হয়ে বার থেকে বের হয় এবং অতিরিক্ত নেশাগ্রস্ত হওয়ার কারণে তারা একে অপরের কাছেও চলে আসে। কিন্তু যখন মনে করো রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে যাবে তখনই এনা নিজেকে সামলেন এবং বলে এটা ঠিক নয়। আর এটা বলে সে গাড়ি থেকে নেমে যায়। কিন্তু বাড়িতে গেলে তার শ্বশুর তাকে বলে তুমি এত লেট করে বাড়িতে এসেছো, তো আবার ড্রিঙ্কস করে। তো এখানে এনা বলে ওঠে আপনার যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনি চলে যান এই বাড়ি থেকে। আর তখন ওর শ্বশুর দুঃখে বলে মনে হয় আমাকে এটাই করতে হবে। তো যাই হোক এরপর সে এনাকে বলে তোমার ফ্রেন্ড ডোনজা কিন্তু এখান থেকে চলে গিয়েছে। তো এনা তখন
বলে আপনি তাকে আটকাননি কেন? তখন ওর শ্বশুর বলে আমি তো জানতামই না কখন চলে গিয়েছে, হয়তো ইউসুফ ওকে যেতে সাহায্য করেছে, টাকা পয়সা দিতে পারে। তো এরপর এনা করে কি ইউসুফকে গিয়ে জিজ্ঞাসা করে ও কোথায় গিয়েছে। ইউসুফ বলে আমি জানি না। এনা তখন বলে তুমি কি বুঝতে পারছো না ও এখানে সেফ ছিল, ওর বাইরে গেলে প্রাণের ঝুঁকি রয়েছে। এরপর নেক্সট দিনে ও যখন ঘর থেকে বের হয় তখন ওর বাড়ির সামনে একটা গ্রে কালারের গাড়ি দেখতে পায়। আর এরপর ও করে কি ক্যামেরা অন করে দ্রুত গাড়ির দিকে ছুটতে থাকে, বাট ওই গাড়িওয়ালাও দ্রুত গাড়ি টান দিয়ে পালিয়ে যায়। তো এরপর এনা যায় হচ্ছে স্কুলে, কারণ সকল বাচ্চা এবং বাচ্চাদের বাবা মারা মানে প্যারেন্টসরা ওই পাদ্রি বা ফাদারের শেষকৃত্য অনুষ্ঠানে এসেছে। তো এখানে এনার চোখ যায় হচ্ছে ফাদারের একটা ফটোর লোগোর দিকে। তো সে জিজ্ঞাসা করে এটা কিসের লোগো, আর তখন একটা স্টুডেন্ট বলে এটা হচ্ছে ব্যাডেনি অফ স্কাউটস এর প্রতীক। মানে বিষয়টা বুঝিয়ে বলি, অ্যাডুনের শৈলী একটা লোগোর মতো ছিল, ফাদারের শৈলীও সেম লোগো ছিল। তো আমাদের এনা মনে করেছিল যে কয়জন ধর্ষক বা মার্ডারার রয়েছে বা খুনি রয়েছে তাদের সবার শৈলী এই চিহ্নটা রয়েছে, এটা বিশেষ একটা গ্যাং। কিন্তু এখন জানতে পারে যেটা একটা স্কাউটের প্রতীক, মানে এই স্কুলের ঐতিহাসিক একটা স্কাউটের প্রতীক। তো এনার তখন মনে হয় আমি কি তাহলে ভুল করে ফেললাম। তো এই কথা শুনে এনা ছুটে বাইরে যায়, বমি করে দেয়, কারণ ওর কাছে মনে হচ্ছিল যে ফাদারকে ও কারণে মেরে ফেলেছে। আর তখনই সেখানে বসে থাকা শেফ, আই মিন অ্যাডওয়েনের মায়ের যে হোটেল, সেই হোটেলের যে শেফ, সে তাকে জিজ্ঞাসা করে সব কি ঠিক আছে। এনা বলে হ্যাঁ আমি ঠিকই আছি। আর তখনই সেখানে পুলিশ অফিসার রিকি চলে আসে, আর সে এনার অবস্থার কথা জিজ্ঞাসা করে যে কেমন আছো। কিন্তু তখনই ওর ওয়াইফ সেখানে চলে আসে। আর এরপর এনা বলে কয়েকদিন ধরে একটা গাড়ি আমার পিছু করছে, আমি ওই গাড়িটার নাম্বার ভিডিও করেছি, তুমি কি আমাকে সেটা খুঁজে বের করে দিতে পারবে? রিকি বলে হ্যাঁ আমি পারবো, তুমি ওই ভিডিওটা আমাকে সেন্ড করে দিও। তো এরপর এনা যখন বাড়িতে যায় তখন দেখতে পায় সারা ঘরে এলোমেলো হয়ে রয়েছে। তো ইউসুফ তখন বলে আমি যখন এখানে আসি তখন একটা গাড়ি এখান থেকে চলে যাচ্ছিল, হয়তো ওই লোকটাই বাড়িতে ঢুকেছিল, আর ওই গাড়িটা গ্রে কালারের একটা ভলভো গাড়ি ছিল। তো এনার শ্বশুর তখন বলে হয়তো ওই ডোনজা নামের যে মেয়েটা এসেছিল তার সাথে এই ব্যাপারে কোনো কানেকশন রয়েছে, হয়তো আমরা কোনো ঝামেলায় পড়তে যাচ্ছি কিংবা ঝামেলায় পড়ে গিয়েছি, আর আমি এই কথা পুলিশকে জানাতে যাচ্ছি। বাট এনা তখন ডাইরেক্ট মানা করে দেয় এবং বলে প্রথমে আমরা এটা চেক করবো যে বাড়িতে কোনো কিছু চুরি হয়েছে কিনা, তারপরে আমরা পুলিশে জানাবো। তো এই কথা শুনে এনার মেয়ে নেলা বলে বাহ সুপার আইডিয়া, আমাদের চোরকে আরেকটা সুযোগ দেওয়া উচিত যাতে সে চুরি করতে পারে। তো এরপর রাতে যখন এনার লাশ সাজাচ্ছিল তখন সে আবারও লাশের সাথে কথা বলে জিজ্ঞাসা করে আমি কি তাহলে ভুল কোনো মানুষকে মেরে ফেললাম? লাশ তখন বলে যে কাউকে মারা অবশ্যই একটা ভুল। আর তখনই রিকির মেসেজ আসে যেখানে লেখা ছিল ওই গাড়িটি শিন বর্ন কেবল কার লিমিটেড নামে, মানে একটা কোম্পানির নামে রেজিস্ট্রেশন করা। আর এর সাথে রিকি আরো বলে শিন বর্ন হচ্ছে ওই হোটেলের যে মহিলা মালিক তার হাজবেন্ডের নাম। আর তখন এরা নিজে নিজে বলে ওঠে তার মানে ওই হোটেলের যে মহিলা মালিক সেই কাউকে আমার উপর নজর রাখতে পাঠিয়েছিল। আর লাশ তখন বলে ওঠে তার মানে ওই মহিলা নিশ্চয়ই কিছু জানে, তোমার এখন খুঁজে বের করা উচিত। তো এখানেই 3 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তো সিরিজটা আমি আশা করছি তোমাদের পছন্দ হচ্ছে। তো এই সিরিজটার কাহিনী মোটামুটি তোমরা বুঝতেই পেরেছো যে একটা সুখী পরিবারের একটা হাজবেন্ড মারা যায়, যেটা একটা নর্মাল অ্যাক্সিডেন্ট হিসেবেই দেখা যাচ্ছিল, বাট পরে জানা যায় যে এটা একটা মার্ডার ছিল, পরিকল্পিত মার্ডার, এবং এর পেছনে অনেক বড় একটা গ্যাং রয়েছে। তো পুলিশের কাছে বিচার না পেয়ে তারপর স্ত্রী নিজেই সিদ্ধান্ত নেয় সে তার স্বামীর হত্যাকারীদের খুঁজে বের করবে এবং তাদেরকে শাস্তি দেবে। তো কেন তার স্বামীকে হত্যা করা হয়েছে এবং ওই গ্যাং এর কাজ কি এবং ওই গ্যাং কতটা শক্তিশালী এবং ভবিষ্যতে কি হবে, আমাদের এনা পারবে কি পারবে না, এবং ওই ফিলিস্তিনি নাগরিক ইউসুফ কি লাস্টে বেইমানি করবে কিনা এনার সাথে, সেটাও আমরা সব জানতে পারবো পরবর্তী এপিসোডে। এবং পরবর্তী এপিসোডটা আমি আনার চেষ্টা করবো আগামীকালই, যদি স্ক্রিপ্ট আসে আর কি। আর তোমরা যদি চাও মাঝে মাঝে আমরা এই চ্যানেলে সিরিজ আনবো আর কি। দেখা গেল 3 পর্বে একটা সিরিজ, 2 পর্বে একটা সিরিজ বা 4 পর্বে একটা সিরিজ। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।